শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আশা করি আমার তরুণ শ্রোতা বন্ধুরা ভালো আছো, সুখে আছো। এটাই আমার কামনা, আমি এইটাই চাই। একটা ইংরেজি কথা আছে, একটা ইংরেজি পদ্ধতি ছিল, দি ওয়ারিয়ার ডেট, কবিতার নাম ছিল। কথা ছিল এরকম, ও মাই সুইট চাইল্ড, আই লিভ ফর দি। আমি শুধু তোমাদের জন্য বেঁচে আছি। যাই হোক, আজকে আমার ইংরেজি হারমোনিয়ামের 10ম ক্লাস। এই ক্লাসে আজকে শেখাবো, আগের দিন শিখেছিলাম সি ন্যাচারাল স্কেল থেকে, এটা এসে ছিল মিডিল অক্টিভের। আজকে সে মিডিল অক্টিভের থেকে শেখাচ্ছি সি শার্প। শার্প কথাটা লেখার সময় তোমরা একটু মনে করে লেখো, শার্প লিখতে হয় কীভাবে। দুইটা টান লম্বা লম্বা দিয়া উপরে একটা দাগ আর নিচে একটা দাগ, এমনি করে শার্প লিখতে হয়। আগের দিনে কথাটা হয়তো বলি নাই, লোয়ার অক্টিভের কথা বলি। লোয়ার অক্টিভের কথা এবং লোয়ার অক্টিভের যে কোনো কীর নাম লিখতে, যেমন সা লেখলা বা গা লেখলা, তখন লোয়ার অক্টিভে লিখতে আমরা কী করে বুঝবো যে তোমার এটা লোয়ার অক্টিভের গা বা লোয়ার অক্টিভের নি, সেটা বোঝার জন্য নিচে একটা হসন্ত দিতে বলছিলাম। নিচের দিকে যে নোটটা লিখবা তার নিচে একটা হসন্ত দেবা। কোনো জায়গায় কিবোর্ডে হসন্ত থাকে না, সেখানে একটা পুটলি বা একটা বিন্দু থাকে বা একটা গোল চিহ্ন থাকে। আর এই যে আজকে মিডিল অক্টিভ আলোচনা করছি, এই মিডিল অক্টিভে কিন্তু কোনো চিহ্ন দিতে হবে না। ভালো করে শুনে রাখো, হয়তো আমি দ্বিতীয়বার বলতে পারবো না। এই মিডিল অক্টিভে লেখার জন্য কোনো চিহ্ন দিতে হবে না, মাথায়ও না আর নিচেও না। কিন্তু তারপরে যে অক্টিভ হচ্ছে হাইয়ার অক্টিভ, তখন কিন্তু তার মাথার দিকে চিহ্ন দিতে হবে, অর্থাৎ রেপ দিতে হবে। আর কিবোর্ড বা অন্য কিছুতে শেখানোর সময় বিন্দু দেওয়া হয়, একটা বিন্দু দেওয়া হয় হারমোনিয়ামের বেলায়। কিবোর্ডের বেলায় কিন্তু তা না, কিবোর্ডের বেলায় ডবল বিন্দু আছে, দুইটা বিন্দু মাথায় দিতে হবে, আবার দুইটা বিন্দু নিচেও দিতে হবে। কিবোর্ডের বেলায় 5টা অক্টিভ আছে, যার জন্য একটা অক্টিভ মিডিলে থাকবে আর দুইটা করে অক্টিভ থাকবে, সেই জন্য সেখানে বিন্দুর ব্যাপার আলাদা আছে। যাই হোক, কিবোর্ডের কথাটা আমি এখনই বলে ফেললাম। যাই হোক, আর ওইদিকে না বলে আমার বয়স্কদের যারা বন্ধু আছে তাদের আমি শ্রদ্ধা বা নমস্কার জানাই। আজকে যে ক্লাসটা আমি করতেছি সেটা হচ্ছে সি শার্প থেকে দেখাচ্ছি। আর তোমাদের বন্ধুদের কাছে আমার আবার এক নতুন অনুরোধ, যে আমি যে ক্লাসগুলি করছি আমার ভিডিওগুলি লক্ষ্য করো। আর ভিডিওগুলি এগুলো হাতটা দেখো, আমি কোথায় বাজাচ্ছি, আঙুলটা কোথায় বাজাচ্ছি, কি বলছি, বারে বারে সেখানে হারমোনিয়াম নিয়ে বসে থাকো। আর তার সামনে তোমাদের মোবাইলের আমার যে ভিডিও, সেই ভিডিওটা চালাইয়া দেখো কথাগুলি বোঝো কি না। আমার কোনো কথা সাউন্ড ঠিক নাও হইতে পারে, সে সাউন্ডটাকে লক্ষ্য করো, বারে বারে লক্ষ্য করো যে সাউন্ডটা কী আছে, আমি কি কথা বলেছি। এমনিভাবে লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই শিখতে পারবা। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং শুধু বিশ্বাস না, এটা আমার বলতে পারো গ্যারান্টি। আমি এমনিই ছাত্র পড়াতাম গ্যারান্টি দিয়া, অর্থাৎ এটা তুমি অবশ্যই শিখতে পারবা। তবে প্র্যাকটিস মেক অ্যান্ড পারফেক্ট, অর্থাৎ মানুষ যখনই বারে বারে একটা কিছু করে সেটা নিখুঁতভাবে তখনই পায়। যা ক্লাসটা বারে আজকে আসে যাচ্ছি শিখানোর জায়গায়। তবে আমি কয়টা ঠাট শিখেছিলাম মনে আছে তো, 10টা ঠাট শিখেছিলাম। আজকে সে 10টা ঠাট আবার শিখাচ্ছি, লক্ষ্য করো কি বলছি। আজকে কালো রেড থেকে শিখাচ্ছি সা, প্রথমটা সা দেখতে পাচ্ছ সা, পরেরটা কালো রে, সা রে। দুইটা গা আছে পরপর, প্রথম গা আছে কোমল গা, পরে গা শুদ্ধ গা। তা আমি কোমল গা না বাজিয়ে শুদ্ধ গা বাজাচ্ছি, সা রে গা, এখানে বাজছি শুদ্ধ গা বাজাচ্ছি। তারপর উপরে আছে মা, কালো রে মা, পা, ধা, পরপর কালো রে 3টা,
মা পা ধা সবই কালো নিট। তারপরে দুইটা আছে নি, প্রথম নিটা আছে কোমল নি, পরের নিটা আছে শুদ্ধ নি। আমি এবার শুদ্ধ নিটে বাজাচ্ছি নি সা। তা আমি কী বাজালাম আবার লক্ষ্য করো, সা নি ধা পা মা গা রে সা, এই বাজালাম। এতে আবার কী আছে, সব স্বরই শুদ্ধ স্বর আছে। তা আমি সব স্বর যে ঠাটে শুদ্ধ স্বর হয় তাহাকে বলে বিলোয়াল ঠাট বা বিলোবাল ঠাট। তোমরা সবাই ভাবতেও পারো কেউ কেউ আমরা ঠাট শিখতে যাব কেন। হ্যাঁ, প্রশ্নটা আমি আগেও একবার উত্তর দিয়েছিলাম, আর একবার উত্তর দিয়ে দিই। ঠাট শিখতে যাব এই জন্য, যেহেতু আমরা গান বা বাজনা করতে যাচ্ছি। এই গান বাজনার মেইন টেক্সচার, এই হারমোনিয়ামের টেক্সচার মানে কাঠামো। একটা ঘর বানাইতে গেলে যেমন তার একটা কাঠামো লাগে, ভিত লাগে, খুঁটি বাঁশ দিয়ে টেক্সচার হয়, তারপরে ঘর হয়, তারপরে সেই ঘরে থাকা যায়। তেমনি এই এই ঠাটটা হয়েছে সেই টেক্সচার বা কাঠামো। কিসের কাঠামো? রাগ। যদি কেউ রাগ বাজাইতে যায়, ভালো বাজনাদার হতে চায়, তাকে ঠাট শিখতে হবে। ঠাটের দিকে হয় রাগ। রাগের মূল ভিত্তি হচ্ছে এই ঠাট। ঠাট না শিখা রাগ বাজানো যাবে না, রাগ বোঝাও যাবে না। তাই ঠাট হারমোনিয়াম শিক্ষার মূল ভিত্তি হচ্ছে ঠাট, স্বরলিপি না, স্বরলিপি না। কেউ যেন মাথার মধ্যে স্বরলিপি নিয়ে না থাকে। স্বরলিপি শিখলে হারমোনিয়াম শেখা যাবে না। হয়ে গেল, প্রথম হয়ে গেল বিলোয়াল ঠাট। তবে আগের দিন তোমাদের বলেছিলাম একটা কথা, সেটা এখন বলে দিই। কি বলেছিলাম? একটা তাল বলেছিলাম। তালটা যদি আমার এখানে প্রযোজ্য না, তথাপি বলে দিই। আগে বলেছিলাম কাহার বা তাল। আর একটা উত্তম কুমারের সিনেমা থেকে বলেছিলাম, ওরে শশীকান্ত কাহার বানায় দাদরা বাজাও। আজকে সেই দাদরা কথাটা নিয়ে এলাম। ওরে শশীকান্ত কাহার বানায় দাদরা বাজাও, আজকে দাদরা তাল নিয়ে এলাম। দাদরা তাল 6 মাত্রা। যে তালে 2টা পদ থাকে এবং 2টা পদেই সমান সমান থাকে তাহাকে বলে সমপদী তাল। তবে কাহারবা ছিল 8 মাত্রার তাল, 4-4 ছন্দ ছিল, 2টা ভাগে ছিল, 4-4 ছন্দ বলা হয় একেই। 4-4 ছন্দকে বলা হয় সমপদী। আজকেও দাদরা তাল শিখাচ্ছি। দাদরা তাল কি? দাদরা তাল আছে কি? দাদরা তাল সমপদী। আরেকটা তাল পরের দিন শিখাবো, সেটা বিষমপদী। আজকে সমপদী দাদরা তাল। দাদরা তালে বোল কি? বোলটা শিখতে হবে। দাদরা তালে বোলের নামটা কি? ধা ধি না, না তু না, তারপরে লাস্টে ধা। লাস্টে যে ধাটা তাকে বলা হয় সোম, এটা শূন্য ধরা হয়। ধা ধি না, না তু না, এটা দাদরা তালের বোল। এটা সমপদী বলে। 2 দিকে 2 ভাগ আছে, 3-3 ছন্দ। এটা হচ্ছে 3-3 ছন্দ। আগেটা ছিল কাহার বা তাল, 4-4 ছন্দ ছিল। ধাগে তেতে নাগে ধিনা ধা ধা, ধাগে তেতে নাগে ধিনা ধা। আর আজকে আছে ধা ধি না, না তু না, ধা। যাই হোক, তাহলে আমার 2টা তালও শেখানো হয়ে গেল 7-7। আচ্ছা, এরপরে দেখি আর কি বাজানো যাচ্ছে। একটা তো বাজালাম, পরেরটা দেখি কি বাজানো যায়। সা রে। পরে 2টা গাছের মধ্যে আগের গাটা বাজাই, কোমল গাটা বাজাই যাই। সা রে গা, মা পা ধা। এখানে 2টা নিয়ে আসে, এই 2টা নিয়ের মধ্যে আগের নিটা বাজাই দেয়, প্রথম নিটা বাজাই, এটা কোমল নি, পরেরটা শুদ্ধ নি। আগে শুদ্ধ বাজাই গেলাম আগের বারে, এবার কোমল বাজাই যাই। নি সা। তো কি বাজালাম? সা নি ধা পা মা গা রে সা। তাহলে এই গা আর নি এই 2টা কোমল বাজাই গেলাম। তো যে ঠাটে গা নি কোমল আছে সে ঠাটের নাম হয়েছে কাফি ঠাট। আগে লেখাইছিলাম, সে লেখা দিয়ে বলছি। তো হয়ে গেল 2টো ঠাট। কাফি বিলেবল হয়ে গেল। যখন কাফি বিলেবল হয়ে গেল তখন একই লাইনে আবার যাই। সা রে গা। গার পরে যদি
পরের সাদা রিটটাই বাজাই, গায়ের পরের রিটটা সাদা রিট বাজাই যায়, অর্থাৎ এই মা এ মা দুটো মার পরের মাটা বাজাই যায়। একে পরের মাটা বলা হয় তীব্র মা, আর প্রথম মাটাকে বলা হয় শুদ্ধ মা। পরেরটা কি তীব্র মা। মজা আসে গাও নিচে আর তার পাশেই মা বাজাইলাম, কষ্ট হলো না। গা মা, মা বাজাইলাম তীব্র, পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। তো কি বাজালাম, এবার মা বাজালাম শুধু তীব্র। তো যে ঠাটে মা তীব্র তাকে বলা হয় কল্যাণ ঠাট। কল্যাণ ঠাট একটা ভালো ঠাট, আগেও বলেছিলাম এখন বলে দিচ্ছি। তো হয়ে গেল কল্যাণ ঠাট বাজানো, সা রে গা মা পা ধা নি সা, হয়ে গেল কল্যাণ ঠাট। পরে একটাই তীব্র কোমল স্বর আছে, এই নি, এখানে দেখুন নি একটা কোমল আছে, সেই ঠাটটার নাম হচ্ছে খাম্বাস ঠাট। এবার দেখো খাম্বাস ঠাট বাজাচ্ছি ওই একই রুটে একই কাজায়, সা রে গা মা পা ধা, এই যে নি দুটো নি পরপর তার আগে নিতে বাজা যায়, নি সা আগে নিতে বাজালে হয়ে গেল খাম্বাস ঠাট। সা নি ধা পা মা গা রে সা, কি বাজালাম একটা মাত্র নি কোমল বাজালাম, হয়ে গেল খাম্বাস ঠাট। দাগ দি। এবার এই ঠাটে পরে এবার একটা বড় ঠাট বাজায় যায়, যার নাম ভৈরবী ঠাট। যে ঠাটে চারটে কোমল স্বর আসে, যে ঠাটে চারটে কোমল স্বর, কি রে গা ধা নি, এই চারটে কোমল স্বর। দেখো বাজাচ্ছি কিভাবে, এবার নিচে বাজাইতে হবে বেশি, সা রে গা, রে গা দুটো নিচে, রে গা মা পা, মা পা উপরে, মা পা উপরে, ধা নি আবার নিচে দুটো, নিচে সাদা রিট দুটো, ধা আর নি কোমল, ধাও কোমল নিউ কোমল, সা কালো। তবে দেখো এবার ফিরে আসছি, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ সা থেকে দুটো নিচে নেমে গেলাম, আবার দুটো উপরে উঠে গেলাম মা পাতে, আবার নিচে নেমে গেলাম ধা আর নিতে, আবার পরে লাস্টে বাজলাম কালো রিট উপরে। এটা কি বাজলো ভৈরবী ঠাট। এটা চারটে কোমল স্বর আছে, রে গা ধা নি, এই চারটে কোমল স্বর, রে গা ধানি রে গা ধানি রে গা ধানি, রে গা ধানি কোমল স্বর থাকলে সেটা হয় ভৈরবী ঠাট। ভৈরবী ঠাট আগেবার বলেছিলাম, ভৈরবী ঠাট যখনই বাজাবে সঙ্গে সঙ্গে আশাবাড়ি বাজায় যাবে। কারণ কি, কারণ হচ্ছে ভৈরবী ঠাট থেকে যদি রেটাকে আউট করে দাও, অর্থাৎ রেটা কোমল না বাজায় শুদ্ধ করে দাও, তখন সঙ্গে সঙ্গে আশাবাড়ি বাজা হয়ে যায়। অর্থাৎ ভৈরবী যেভাবে বাজিয়েছিলাম সেইভাবেই সেই সব বাজাও, শুধুমাত্র রেটাকে শুদ্ধ করো, হয়ে গেল একটা নতুন ঠাট আশাবাড়ি। মজার মজা। দেখো সা রে, আগে যে বলছিলাম গা, সে গা এখন থাকবে, গা মা পা ধা নি সা, আগে ধা এবং নি দুইটি কোমল ছিল, এখনো তাই আছে, সা নি ধা পা মা গা রে সা, এই রেটা শুধু শুদ্ধ হলো। এবার রে শুদ্ধ, আশা ভৈরবী থেকে রে শুদ্ধ বলে হয় আশাবরী, হয়ে গেল আশাবরী। ভৈরবী ভৈরবী বলতেছিলাম, এবার ভৈরবী না বলে ভৈরব বলি। ভৈরব ঠাটে দুইটা মাত্র কোমল স্বর, বা কোমল বলো না বিকৃত স্বর বলো, সবসময় কোমল বলার দরকার নেই, বিকৃত বলতে পারো। কি কি, রে আর ধা, রে ধা দুইটা কোমল থাকলে সেকে বলা হয় ভৈরব ঠাট। দেখো সা রে গা মা পা ধা, এখানে ধা কোমল হলো, নি সা, সা নি ধা, সা নি ধা পা মা গা রে সা, এই রে আর এই ধা এই দুটো এবার কোমল বাজলো, রে ধা রে ধা, রে ধা কোমল হলে ভৈরব হইল, ভৈরব। ভৈরবী না কিন্তু, ভৈরবীতে চারটে কোমল আর ভৈরবের দুটো কোমল, রে আর ধা, তো হলো রেধা, রেধা কোমল। একটু কষ্ট করো, একটু কষ্ট করো, ভৈরব ঠাটের সাথে তুমি একটা কাজ করে এই মাটাকে এবারও এই তীব্র করে দাও,
ভৈরব ঠাটের সাথে মা তীব্র, অর্থাৎ মা তীব্র করার মানে হচ্ছে কোমল ঠাট, কল্যাণ ঠাট, কোমল না কল্যাণ ঠাট। মা তীব্র করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল পূরবী ঠাট। পূরবী ঠাট আগে বলছি, এখনও বলছি, যতবার বলবো একই কথা বলবো, যে দুইটা ঠাট মিলিত হয়ে হয় পূরবী ঠাট। কী কী ঠাট? ভৈরব ঠাট, একদিকে ভৈরব ঠাট আর একদিকে কল্যাণ ঠাট। এই দুইটা ঠাট একত্রে হইলে হয় পূরবী ঠাট। পূরবী ঠাটের নিজস্ব কোনো কিবোর্ড কি নাই, সে দুইটা ঠাটকে একত্রিত করে নতুন নাম দেওয়া হয়েছে পূরবী ঠাট। এবার পূরবী ঠাট, এতে কী কী থাকবে? রে থাকবে, ধা থাকবে, আর এবার যোগ করলাম মাকে, অর্থাৎ মা তীব্র করলাম। দেখো, সা রে গা মা, গা মা বাজাইতে সুবিধা হয়ে গেল। মা পা ধা, ধাটা বাজাইতে সুবিধা, পাশাপাশি বাজে গেলাম। মা পা ধা, মা পা ধা, তিনটে পাশাপাশি হয়ে গেল। মা পা ধা, গা মা পা ধা, গা মা পা ধা, চারটে পর্ব হয়ে গেল। গা মা পা ধা, নি সা, সা নি ধা পা মা গা, রে সা, রে সা, তাহলে রে রে মা ধা, এই চারটা বিকৃত স্বর বাজলো। দুইটা কোমল, একটা তীব্র, হয়ে গেল পূরবী। পূরবী যখনই বাজাইতে পারলাম, আর একটা কথা মনে করে দিই, পূরবী ঠাট থেকে যদি আমি শুধু একটা ধাকে বাদ দিয়ে দিই, ধাটা এবার আর কোমল বাজাবো না, একটা বাদ দিলাম, পারতে প্রথম দুইটা থেকে গেল। কোন দুইটা থাকলো? রে আর মা থেকে গেল। পূরবী ঠাট থেকে আমি ধা আউট করলাম, যেমন বলছিলাম ভৈরবী ঠাট থেকে রে আউট করলে আশাবরী হয়ে যায়, তেমনি পূরবী ঠাট থেকে ধাকে আউট করে দিলে, ধাকে আর কোমল বাজাবো না, বাজাবো শুদ্ধ। কোমল বাজাবো না, বাজাবো শুদ্ধ। কিন্তু মাকে তীব্র ছিল, মা তীব্র এবারে বাজাবো, তবে ঠাটটা হবে মারোয়া। মারোয়া ঠাটে দুইটা বিকৃত স্বর, একটা রে আর একটা মা। রে কোমল আর মা তীব্র, এ নিয়ে হয়েছে মারোয়া ঠাট। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা, রে সা। এবার রে আর মা বাজাইলাম বিকৃত স্বর, রে মা বিকৃত স্বর, এর হচ্ছে মারোয়া ঠাট। এরপরে একটা খাম্বাস ঠাট, যার নি কোমল আছে, ও নি কোমল বাজাইছিলাম আগে বোধহয়, খাম্বাস তো বাজাইছে আগে, নি কোমল বাজানো হয়ে গেছে। তাহলে এবার থাকলো কি ঠাট? থাকলো শুধু টরি ঠাটটা। টরি ঠাটটা প্রথম দিক দিয়ে চারটা বিকৃত স্বর বাজবে, প্রথম দিক দিয়ে চারটা বিকৃত স্বর বাজবে। প্রথম দিকে বিকৃত স্বর কি কি আছে? রে গা মা ধা। তো মাটা বিকৃত স্বর হলাম, মাটা তীব্র ছিল, তিনটে কোমল একটাও তীব্র, এই জন্য চারটাকে বিকৃত স্বর বাজলাম। এই সেটে বিকৃত স্বর বাজবে টরি ঠাটে। মোট বিকৃত স্বরের সংখ্যা কত? 5। যারা না জানে তারা কোমল বলে দেয় সবাইকে, তীব্র না বলে সবাইকেই কোমল ভাবে নেয়, তারা 5টাকে কোমল বলে, কিন্তু 4টা কোমল, একটা বিকৃত বা করি মাটা। তাহলে এই 4টা বিকৃত শুধু নি বাদ দিয়ে প্রথম 4টা বিকৃত স্বর যদি বাজাই তবে হবে টরি ঠাট। এবার টরি ঠাটটা দেখো, সা রে গা মা পা ধা, এই করে বিকৃত। নি শুদ্ধ, নি সা, সা নি ধা পা মা গা রে সা। তা প্রথম বিকৃত স্বর কি কি? রে গা মা ধা, এই চিন্তা, রে গা মা ধা, এই 4টা বিকৃত স্বর, রে গা মা ধা, এই 4টা বিকৃত স্বর, মানে 3টা কোমল আর একটা তীব্র, তো হয়ে গেল টরি ঠাট। তো এই আজকে 10টা ঠাটে হয়ে গেল। একটু মন দিয়ে যদি তোমরা ঠাটগুলি হারমোনিয়াম নিয়ে বসো আর ভিডিওটা চালাইয়া ভালোভাবে লক্ষ্য করো, শিখবে, তাতে কোনো বাধা নেই, তাতে কোনো বাধা নেই। 10 মিনিট আধা ঘন্টা যা শেখো তাতেই তোমরা ভালোভাবে শিখতে পারবি।
থার্ডটা হচ্ছে টেক্সচার অফ দি রাগ। রাগ যদি কেউ জানায়, রাগ যদি কেউ বাজায়, তবে তার আগে টেক্সচার বানাতে হবে আগেই। টেক্সচার এটাই থার্ড। থার্ড বিনা রাগ হবে না, রাগ বোঝাও যাবে না, হারমোনিয়াম বাজানো যাবে না। তা আজকে কোথা থেকে বাজালাম? 8.5। আগে ছিল 8, আজকে বললাম 8.5। একে হাফ নোট বলা হয়। তো 8.5 থেকে বাজালাম আজকে কি? সি শার্প। সি শার্প স্কেল থেকে বাজলাম। তোমাদের 12টা স্কেলকে জানতে হবে আর 10টা করে থার্ড পড়তে হবে, স্কেলে জানতে হবে, তবেই তোমাদের হবে হারমোনিয়াম শিক্ষা। তারপরে হবে পাল্টা, তারপরে রাগের টেক্সচার, রাগের অনেক কিছু আছে, সেগুলি কিছু শিখাবো পরে পরে। আগে থার্ড শিখাই নি। তা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। আমার ছোট ছোট বন্ধুদের উপর আমার হলো আমার অন্তরের অত্যাধিক ভালোবাসা। আর যারা বয়স্ক আমার বন্ধুবান্ধব আছো বা বয়স্ক ছোট্টবড় ব্যক্তি আছো, তাদের আমি নমস্কার জানাচ্ছি। এখানেই আমার আজকে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা সুখে আছো, ভালো থাকো, এই আমার কামনা।